ময়মনসিংহে ওএমএস এর বিপুল পরিমাণ গম আত্মসাতের চেষ্টা, কাগজে কলমে উত্তোলন দেখানো হলেও মিলেছে গুদামেই। যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর তদন্ত কমিটি গঠন। লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও বিএসএফ এর পুশিন চেষ্টা। বিজিবির শক্ত অবস্থানের মুখে ৩ বর্ডার থেকে ২৪ জনকে ফিরিয়ে নিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আধিপত্য বিরোধের জেরে সংঘর্ষে জড়ালো মাদারীপুরের ২ বংশের মানুষ। শতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর, আহতদের হাসপাতালে ভর্তি। নাটোরের ইসলামপুর গ্রামে কবিরাজি চিকিৎসার নামে রমরমা ব্যবসা। অপচিকিৎসার অভিযোগ থাকলেও নীরব প্রশাসন। এই টাকাটা যদি ডাক্তারের সাথে চিকিৎসা হতে আল্লাহ আমি একটু ভালো হতো। তারা তো আসলে চিকিৎসার জন্য কোনোভাবে সনদপ্রাপ্ত না। তাদের এই অপচিকিৎসার ফলে যেসব ঘটনা ঘটবে, প্রথমত হচ্ছে পঙ্গুত্ব বরণ করবে, স্থায়ীভাবে তারা কর্মক্ষমতা হারাবে। আনুষ্ঠানিকভাবে বাজারে উঠল জিআই পণ্য রংপুরের হাড়ি ভাঙা আম। রাজশাহীর বাজারে দরপতন, লোকসানের আশঙ্কায় চাষি ও ব্যবসায়ীরা। মুগামে যে আম আমরা গত 2 গাড়ি আম দিছি, এই গাড়িতে প্রচন্ড লস। এটা একটা সিন্ডিকেট, কম দেবেন নেবে না। যারা আম চাষ করতেছে তারা খুবই দুর্ভোগের ভিতর আছে। শিরোনামগুলো দেখছিলেন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে নির্দিষ্ট মজুদের বাইরে ২৫০ মেট্রিক টন গম মিলেছে। তবে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালালেও রহস্যজনক কোনো কারণে তা সিলগালা না করেই স্থান ত্যাগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ঘটনার ধামাচাপা দিতে গোডাউন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মিল মালিকের বক্তব্যেও মিলেছে চরম অসঙ্গতি। এই খাদ্যশস্য ওএমএস এর কর্মসূচির মাধ্যমে স্বল্প মূল্যে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ হয়েছিল। রোববার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে আকস্মিক অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ৩০ নম্বর গোডাউনে তল্লাশি চালিয়ে মেলে ২৫০ মেট্রিক টন গম। তবে অফিসিয়াল স্টক রেজিস্টারে নেই বিপুল পরিমাণ গমের কোনো হিসাব। গত ৮ জুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসানের স্বাক্ষরে 2টি উপবরাদ্দের আদেশে তালুকদার ফ্লাওয়ার মিলের নামে ৩৮০ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। শর্ত অনুযায়ী ১১ জুনের মধ্যে এই গম উত্তোলন করার কথা, কিন্তু নথিপত্র বলছে নির্ধারিত সময়ে ৩৮০ মেট্রিক টন গম বুঝে পেয়েছে তালুকদার ফ্লাওয়ার মিল। অভিযোগ, কাগজে কলমে গম উত্তোলন দেখানো হলেও বাস্তবে ২৫০ মেট্রিক টন গম সরকারি গোডাউনেই রেখে দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল সরকারি গম বাইরে চড়া দামে বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়া। অবশ্য বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের দাবি ভিন্ন। আমরা মাল দিতে পারতাম, তারা গাড়ি দেয় নাই, এই জন্যই আমাদের নিয়মের ব্যত্যয় ঘটছে আর কি। এটা তাদের ব্যর্থতা। খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপকের দাবি, ১১ জুন বৃহস্পতিবার হওয়ায় একদিনে পুরো মালামাল ওই মিলকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি, তাই বাকি গম গোডাউনে রয়ে গেছে। এখানে এখনো কিছু রয়ে গেছে, জাস্ট এইটুকুই। এটা আপনার বৃহস্পতিবারের সন্ধ্যায় আসছে, আপনি ধরুন শুক্রবার শনিবার গেছে, আজকে রবিবার, মানে অফিস খোলা এখানে শুরু চলতেছে। যমুনা টিভির হাতে আসা নথি বলছে ১২ ও ১৩ জুন শুক্র ও শনিবার বন্ধের দিনও গোডাউনের কার্যক্রম চলছিল। এসব তথ্যের সত্যতা যাচাইয়ে তালুকদার ফ্লাওয়ার মিলের মালিক মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হয়। বেরিয়ে আসে খাদ্য সংরক্ষণাগার ব্যবস্থাপকের দেয়া তথ্যের চরম অমিল। মোশাররফ হোসেন প্রথমে দাবি করেন তিনি ৩৮০ মেট্রিক টন গমের পুরো চালানি বুঝে পেয়েছেন, পর মুহূর্তেই সুর পাল্টান। আমার এই সেকশনের আলাদা লোক আছে, কথাটা কি কইছে বুঝছেন? এখন মাল বাকি আছে কিনা ৫ টন ১০ টন বা ২০ টন বাকি আছে কিনা, না টোটালটা আয়া পড়ছে, এটা আমার একটু দেখে তারপরে আপনাকে আমার বলতে হবে। বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের সাথে সাংবাদিকদের কথা বলতে বাধা দেন ব্যবস্থাপক এরশাদুর রহমান খান। উল্টো পুরো দায় চাপিয়ে দেন মিল মালিকের ঘাড়ে।
স্যার বলে দিয়েছে এখানে আর কিছু বলতে পারি না। এটাই বলুন, আচ্ছা ঠিক আছে, যাও বাইরে বলুন, বাইরে। অভিযানের এক পর্যায়ে উদ্ধারকৃত 250 মেট্রিক টন গম সিলগালা না করেই গোডাউন এলাকা ত্যাগ করতে থাকেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনিয়মের কথা স্বীকার করলেও বিস্তারিত বলতে রাজি হননি। 250 বস্তা যেটা মালিক না, সেটা হচ্ছে 180 টন যাওয়ার কথা একজনের পক্ষে। ওনাদের কিছু 45 টন এখনো যায় না, কিন্তু গাড়িতে লোড করা আছে 20 টন। ওনারা দাবি করছেন যথাযথ সময়ে যাবে। আমরা দেখলাম যে যেগুলো যাওয়ার কথা টাইমলি দেরি হচ্ছে একটু। অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের চাপে অভিযানের সময় ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। সংশ্লিষ্টদের দাবি, সরকারি খাদ্যশস্য আত্মসাতের চেষ্টার সঠিক তদন্ত হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ময়মনসিংহে খাদ্য গুদামে অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর তদন্ত কমিটি গঠন করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ময়মনসিংহের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আজিজুল হককে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার জারি করা চিঠিতে বলা হয়, যমুনা টিভিতে প্রচারিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করে ঘটনার প্রকৃত চিত্র উদ্ঘাটনের জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হলো। তদন্ত শেষে অভিযোগ বিষয়ে সুস্পষ্ট মতামত ও প্রয়োজনীয় সুপারিশ সহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জরুরি ভিত্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে বর্ডারে জড়ো করা মানুষদের ফিরিয়ে নিতেও বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। টানা 4 দিনের মাথায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই 12 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সকালে বিজিবির সাথে পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায়, শুক্রবার ভোরে 4 জন নারী, 4 জন পুরুষ ও 4 জন শিশুকে উপজেলার চরবিল-গাথুয়া সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশ ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায় স্থানীয়রা। তাদের ফেরত পাঠাতে শনিবারও পতাকা বৈঠক হয়। সে সময় অস্বীকৃতি জানায় বিএসএফ। দ্বিতীয় দফায় বৈঠকের পর তাদের পুশব্যাক করে বিজিবি। আজকে ঠিক 10:30টার সময় একটা পতাকা বৈঠক হয় আমাদের অফিসার পর্যায়ে। বিএসএফ ওই 12 জনকে গাড়িতে করে তাদের অভ্যন্তরে, কাঁটাতারের অভ্যন্তরে নিয়ে গেছে। চুয়াডাঙ্গার দামুড়হুড়ার দর্শনা সীমান্তে জড়ো হওয়া 11 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সীমান্তে শূন্যরেখায় তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে রোববার ভোরে দর্শনা সীমান্ত দিয়ে শিশু, নারী সহ 11 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহলরত সদস্যরা গ্রামবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। বাধ্য হয়ে শূন্যরেখায় ভারতীয় অংশে ভুক্তভোগীদের নিয়ে যায় বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে 3 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় 2টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, গতরাতে শ্রীরামপুর সীমান্ত দিয়ে সার্চ লাইট বন্ধ করে 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তাদের আবারও ভারতের অভ্যন্তরে ফেরাতে বাধ্য হয়েছে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টায় শূন্যরেখায় আটকা পড়ে 9 নারী, পুরুষ ও শিশু। বিজিবি জানায়, রোববার ভোরে আসাম রাজ্যের ঝালুরচর সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। ফলে 24 ঘন্টা ধরে তারা সেখানেই আটকে রয়েছেন। এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এদিকে জয়পুরহাটের হাটখোলা সীমান্ত থেকে এক বৃদ্ধকে সরিয়ে নিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানায়, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃদ্ধকে ভারতীয় সীমান্তে বসিয়ে রাখা হয়। পরে রাত 9টার দিকে তাকে সরানো হয়েছে। লোক 6 জন ওখানে বসে রয়েছে, 6 জন বসে রয়েছে। আমাদের বিডিআরও বসে রয়েছে, বিএসএফ ওখানে আছে। বাংলাদেশে ডেমাই দেওয়ার জন্য ওরা আইছিল, আমরা ঢুকতে দেই নেই। বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকারের আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে এই জনগণগুলো আসলেই বাংলাদেশের নাগরিক না, ভারতের একটা সিদ্ধান্তে আসলে আমরা খুশি হইতাম। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় রয়েছেন সহকর্মী সাগর ফরাজি। যোগ দেব তার সাথে সীমান্ত পরিস্থিতি জানব। সাগর, জানাবেন সীমান্ত এলাকায় এখন
কি চিত্র দেখছেন? শূন্যরেখায় যে 9 জন অবস্থান করছিল বলে আপনি জানাচ্ছিলেন, তাদের সরিয়ে নেওয়া হয়েছে কিনা? দেখুন শাফিন, জেলার যে পোষণের খবর শুনছিলাম সেখানে কিছুটা আশার আলো আমরা দেখতে পেয়েছি, সরিয়ে নিয়েছি। কিন্তু কুড়িগ্রামের যে এই রৌমারী অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলের যে 9 জন পোষণের ঘটনা ঘটছে সেটা কিন্তু এখনো সে আগের অবস্থায় রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে স্থানীয়রা জানিয়েছেন যে এখানকার যে যারা শিশু ও নারী রয়েছে তারা কিন্তু কিছুটা অসুস্থতা বোধ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। আমরা দেখেছিও এই তপ্ত রোদ বা এই বৃষ্টি, গতকাল রাতে বৃষ্টি হয়েছে, এর মধ্যে কিন্তু এই শিশু এবং কি নারী এবং কি যারা পুরুষ রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এখানটাই। যদি একটু জানিয়ে রাখি যে গতকাল রোববার ভোর নাগাদ কিন্তু পোষণ করে বিএসএফ, এরপরেই কিন্তু স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে বাধা দেয়, পাশাপাশি বিজিবিকে খবর দেয়, তারা এসে কিন্তু একটি প্রতিরোধ গড়ে তোলে। এরপরেই কিন্তু কিছুক্ষণ পরে বৈঠক হয় বিজিবি এবং বিএসএফ এর সদস্যদের মধ্যে, কিন্তু তার কোনো ফল আমরা পাইনি বা আমরা দেখিনি। তো সেই ফলশ্রুতিতে এখনো কিন্তু তারা যে কাঁটাতার থেকে যে নোম্যান্স ল্যান্ড অবস্থান আছে সেই অবস্থানে বাংলাদেশের যে খুব কাছে কিন্তু তারা অবস্থান করছে। তো আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে যারা অবস্থান করছে এখন শূন্য রেখায়, তাদেরকে কিন্তু বাংলাদেশের যারা স্থানীয় জনগণ রয়েছে, স্থানীয় সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু পানি এবং যে খাদ্য সেগুলো কিন্তু সরবরাহ করছে, সেগুলো খেয়ে কিন্তু তারা এই শূন্য পয়েন্টে কিন্তু এখন মানে জীবন ধারণ করছে, যেটা বলা যায় আর কি। তো এখন পর্যন্ত কোনো আশার আলো আমরা দেখতে পাইনি। বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি যে আসলে এই মানুষগুলোকে কি করা হবে। শুধু এই পয়েন্টে না, এর ঠিক 2-3 কিলোমিটার পরে কিন্তু আরেকটি পয়েন্টে 3 জন যুবক কিন্তু এই শূন্য রেখায় আটকা রয়েছে। তবে আমি যদি বলতে চাই, যেহেতু অন্যান্য জেলার খবর পাওয়া যাচ্ছে তাদেরকে বিএসএফ সরিয়ে নিচ্ছে, তো স্থানীয়রা মনে করছে যে এখানটাও তেমনটি হবে বলে তারা আশা করছেন। শাফিন। সাগর, আমরা শুনছিলাম, ধন্যবাদ আপনাকে সেই পরিস্থিতি জানানোর জন্য। পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদরে 2 বংশের মধ্যে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর, দোকানপাটও। সংঘর্ষে আহত হয়েছে অন্তত 14 জন। সকাল 8টার দিকে সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধ নিয়ে খান ও মোল্লা বংশের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে 2 বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় দুপক্ষের 13টি বসতঘর। ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে প্রথমে এই সংঘর্ষটা থামানো এবং তাদেরকে ডিসপার্স করা, আর আমাদের অভিযান চলমান থাকবে তাদের বিপক্ষে। যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই সংঘর্ষে মূল হোতা, তাদেরকে ধরার জন্য আমরা অভিযান আমাদের চালানো অব্যাহত থাকবে। বরগুনায় সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ড এবং মরদেহ উদ্ধারের ঘটনায় জনগণ আতঙ্কিত। বেড়েছে মাদকের বিস্তার। সচেতন নাগরিকরা বলছেন, এভাবে চলতে থাকলে প্রশাসনের উপর সাধারণ মানুষের অনাস্থা আসতে পারে। আর পুলিশের কর্মকর্তারা বলছেন, সন্ত্রাস দমন ও মাদকের বিস্তার রোধে অভিযান জোরদার করেছেন তারা। 7 জুন সন্ধ্যা 6:55। সিসি ক্যামেরায় দেখা যায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকায় সড়কের পাশে একটি চায়ের দোকানে বসে আছেন স্থানীয় ব্যবসায়ী শামীম। সেখানেই রাত 10টা পর্যন্ত অবস্থান করেন তিনি। পরে স্থানীয় বাজারের দিকে চলে যেতে দেখা যায় শামীমকে। পরদিন সকালে বাজার সংলগ্ন বড়খাল থেকে উদ্ধার হয় শামীমের মাথাবিহীন মরদেহ। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রেক্সোনা অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করলে সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করে পুলিশ। আমার বাবার মাথাটা আমি পাইলাম না, আর দাফন দিতে পারলাম না। মাথা উদ্ধার করে দিতে হবে, সেটাই আমি দাবি করি। আর আমার বাবাকে যারা মারছে তাদের বিচার চাই। তুমি যারা, তাদের আমি ফাঁসি চাই। 12 জন বিকেলে সদর উপজেলার বদরখালী ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কুপিয়ে আহত করার জেরে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, সন্ত্রাসী গ্রুপ কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু জেল থেকে মুক্তি পেয়ে আবারও শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড। বাধা দিলে মোস্তফাকে কুপিয়ে আহত করে কালু ও তার সহযোগীরা। এ সময় তাদের ধাওয়া করে গ্রামবাসী। পিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হন কালু। ওই রাতেই পাথরঘাটায় মিজানুর রহমান নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।
সম্মিলিতভাবে বরগুনা জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সকলে সম্মিলিতভাবে এই যে আজকের যে আইনশৃঙ্খলার অবনতি, সেটা উন্নতি না করতে পারলে আমরা ভালো থাকার সুযোগ আমাদের নাই। উদ্যোগটা আসলে যথাযথভাবে হচ্ছে না। বিশেষ করে তদন্তের মাধ্যমে যে কারণ উদ্ঘাটন করবে, কারণগুলো উদ্ঘাটিত হচ্ছে না। এবং সর্বশেষ যে মাথাবিহীন লাশটি উদ্ধার হলো, সেইটারও কোনো কুলু আসলে প্রশাসন খুঁজে বের করতে পারছে। পুলিশের দাবি হত্যাকাণ্ডের এসব ঘটনা বিচ্ছিন্ন, যার বেশিরভাগের তদন্ত চলমান। এছাড়া অপরাধ দমনে যৌথ অভিযান পরিচালনা হচ্ছে বলেও জানায় তারা। চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, তারপরে রাস্তাঘাটে এই যে উঠতি বয়সী যারা টিনেজার আছে, যাদেরকে বলা হয় আপনার কিশোর বা কিশোর গ্যাং, তারপরে হচ্ছে আপনার যারা মোটরসাইকেল নিয়ে রাফ ড্রাইভ করে, তারপরে আপনার ডাকাত, চোর, ছিনতাইকারী, দস্যুতার সঙ্গে যারা সম্পৃক্ত, আমাদের কাছে তালিকা আছে এবং সেই তালিকা আপডেট করে আমরা কিন্তু প্রতিদিন 6 থানাতে অভিযান পরিচালনা করছি। চলতি বছরের শুরু থেকে একের পর এক হত্যাকাণ্ড এবং মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তৈরি হয়েছে অজানা আতঙ্ক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। ফরিদপুরের ভাঙায় কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছে ভ্যানের এক যাত্রী। ভোরে উপজেলার পূর্ব হাসামদিয়ার এক্সপ্রেসওয়ে পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙাগামী কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ভ্যানের যাত্রী, আহত হন চালক। এদিকে মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন 4 জন। গোপালগঞ্জে ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ট্যাকেরহাট ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই রুটে চলাচলকারীদের। সকাল থেকেই ভেঙে যাওয়া বেইলি ব্রিজটি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে সড়ক বিভাগ। আগামী 2-3 দিনের মধ্যে কাজ শেষ করার আশা কর্মকর্তাদের। পড়ে যাওয়া ট্রাকটি টেনে তোলার চেষ্টা চলছে। এতে আগে রোববার সকাল 8টার দিকে বালু ভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। শহরের পাচুরিয়া এলাকায় বেইলি ব্রিজটি পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ইজি বাইক ও একটি বাইসাইকেলও পড়ে যায়, আহত হন 3 জন। নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রাম, যা গোবর গাড়ি হাড়ভাঙা কবিরাজের গ্রাম নামেই বেশি পরিচিত। এই গ্রামের এক একটি বাড়ি যেন হয়ে উঠেছে এক একটি হাসপাতাল। দেশের নামি দামি স্থানে চিকিৎসা না নিয়ে হাড়ভাঙা রোগীরা চিকিৎসা নিচ্ছেন এখানে। প্রশাসনের নাকের ডগায় অনুমোদনহীন শতাধিক চিকিৎসা কেন্দ্র কি করে দিনের পর দিন চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পায়ের হাড়ভাঙা রোগীর এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসা শুরু করেছেন কবিরাজ আব্দুল মান্নান। প্রথমে তেল মালিশ, তারপর পায়ে গাছ বেঁধে দেওয়া হয় পাতা থেরাপি। শুধু আব্দুল মান্নানই নন, এ পদ্ধতিতে সকল ধরনের জটিল কঠিন হাড়ভাঙা রোগীর চিকিৎসা করেন একই গ্রামের শতাধিক ব্যক্তি। গ্রামের প্রবীণরা জানান, 80-র দশকে বিনা পয়সায় কবিরাজি শুরু করেন গ্রামের আবুল হোসেন। তার মৃত্যুর পর ধীরে ধীরে গ্রামটির ভ্যান চালক দিনমজুরও নিজ বাড়িতে হাসপাতাল খুলে কবিরাজ বনে যান। মান্নান কিন্তু আমাদের বাড়িতে কাজ করতেছিল এক সময়, দীর্ঘদিন কাজ করেছে। আস্তে আস্তে 20 টাকা থেকে 100 টাকা। আর এইসবগুলো দেখে যে এই গ্রামের ভ্যানালা বা সাধারণ জনগণ কাবুলের বাড়িতে সব গাছ ছিল, সব গাছ গুছাই নিয়ে যায়, চুরি করে লিজে লাগা, ওরাও শুরু করে। এখন গ্রামটিতে কবিরাজের সংখ্যা শতাধিক। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসছেন হাড়ভাঙা রোগীরা। তারপর রীতিমতো চুক্তি করে মাসব্যাপী কবিরাজদের বাড়িতে থেকেই চলে চিকিৎসা। রোগী ও তাদের স্বজনদের কথায় মেলে এর সাথে জড়িয়ে থাকা দালাল চক্রের ইঙ্গিত। আমার নাম হচ্ছে সুমন, বাসা আমার দর্শনা। আমার ঢাকাতে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে। আমরা এখানে নিয়ে আসি 1 মাসের কন্ট্রাক্টে 18,000 টাকা কন্ট্রাক্ট। আমরা এখানে আমাদের বাড়ির কাছে লোক আছিল, তারা হাত পা ভাঙেছিল, এখানে এসে সারিয়েছিল, তাই আমরা এখানে এসেছি। এই টাকাটা যদি ডাক্তারের সাথে চিকিৎসা হতো, আল্লাহ আমি একটু ভালো হতো। কবিরাজদের কথায় মেলে বিস্ময়কর আরও তথ্য। তাদের মধ্যে অনেকে হাড় ভেঙে গুঁড়ো হওয়া রোগীকে নিমিষেই সুস্থ করে দেন। আবার কেউ কেউ ঝাড়ফুঁক, তেল মালিশ আর পাতা দিয়ে ভাঙা হাড় জোড়া লাগান। কেউ বা হাড় ভাঙা চিকিৎসার কাজে ব্যবহৃত গাছ না চিনেই কবিরাজ বনে গেছেন। 2004 সাল থেকে আমি কর্মজীবী, এই কর্মে লিপ্ত। ভাঙা যেখানকার ভাঙাই হোক, ভাঙা আমি জোড়া দিই। হ্যাঁ, 20,000 আছে, 30,000 আছে, 25,000 ভাঙার পর মেসেজ করে আপনাদের টাকা মালা যা আছে সব দিন। পাতার নাম আমার জানা নাই, তবে আমাদের পূর্বপুরুষ থেকে এটা চলে আসতেছে।
চিকিৎসকরা বলছেন কবিরাজি পদ্ধতিতে হাড়জোড়া লাগানোতে কিছু ঝুঁকি রয়েছে। অনেক ক্ষেত্রে গ্যাংগ্রিন হয়ে যায়, পরে হাত পা কেটে ফেলতে হয়। অনেক সময় ভুল ব্যান্ডেজের কারণে হাত বা পা কার্যকারিতা হারায়। তারা তো আসলে চিকিৎসার জন্য কোনোভাবে সনদপ্রাপ্ত না, তারা চিকিৎসার এই প্রসিডিউরও জানেন না। তাদের এই অপচিকিৎসার ফলে যেসব ঘটনা ঘটবে, প্রথমত হচ্ছে পঙ্গুত্ব বরণ করবে, স্থায়ীভাবে তারা হচ্ছে কর্মক্ষমতা হারাবে। এসব অপচিকিৎসার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করে, এইটা আমি যতক্ষণ আছি নাটোরে, অবশ্যই সেটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2021 সালে গ্রামটিতে সমন্বিত অভিযান চালিয়েছিল সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এর কিছুদিন অপচিকিৎসা বন্ধ থাকলেও সঠিক নজরদারির অভাবে আবার সেই অপতৎপরতা পুরোদমে শুরু হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জের এক যুবক নিহত হওয়ার খবর এসেছে। সামাজিক মাধ্যমে গোপালগঞ্জ জেলার একটি পেজে অডিও বার্তা শুনে মফিজের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে তার পরিবার। তবে সরকারি কোনো পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। 23 বছর বয়সী মাফুল ওরফে মফিজের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরগুজা মানিকা চাইলেনিপাড়া গ্রামে। স্বজনরা জানায়, গত 7 মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান মফিজ। সেখানে রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা থাকলেও তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। সবশেষ গত 29 মে মফিজের সঙ্গে স্বজনদের কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সামাজিক মাধ্যমে ড্রোন হামলায় নিহত হওয়ার অডিও বার্তা ছড়িয়ে পড়ে। খুলনায় মসজিদে ঢুকে গুলিবর্ষণ ও 2 জন আহতের ঘটনায় মামলা হয়নি, এখনও আটক হয়নি কেউ। রোববার ফজরের নামাজের পর নগরীর দৌলতপুরের ওজুপাডিকো বিদ্যুৎ জামে মসজিদে ঢুকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে আহত হন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ। উন্নত চিকিৎসার জন্য 2 জনকে ঢাকায় আনা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই হামলার ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সামান্য বৃষ্টিতেই খুলনার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুপুরের এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে আছে নগরীর পুলিশ লাইনের সামনের সড়ক সহ আশপাশের আবাসিক এলাকা। এতে ভোগান্তিতে পড়েন রয়্যাল মোড়, শান্তিধাম মোড়, মিস্ত্রিপাড়া, দোলখোলা, বানিয়াখামার, রূপসা নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। পথচারী ও পরিবহনে সৃষ্টি হয়েছে দুর্ভোগ। খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা 3টা পর্যন্ত 29 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আরও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, সাথে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে বলেও জানা আবহাওয়া অফিস। নড়াইল নার্সিং কলেজে শুধু নেই আর নেই, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের আবাসন সংকট সহ নানা সমস্যায় ধুঁকছে প্রতিষ্ঠানটি। কবে সংকট মিটবে তা জানা নেই সংশ্লিষ্টদের। ব্যবহারিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে 2020 সালে প্রতিষ্ঠিত হয় নড়াইল নার্সিং কলেজ। আধুনিক নার্সিং শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা সরকারি প্রতিষ্ঠানটিতে 2023 সালে শুরু হয় পাঠদান কার্যক্রম। তবে 3 বছর পেরিয়ে গেলেও কাটেনি মৌলিক সংকট। অর্থনৈতিক কোড না পাওয়ায় এখনও সৃষ্টি করা যায়নি প্রয়োজনীয় জনবল কাঠামো। শুরুতে সংযুক্তির মাধ্যমে 1 জন অধ্যক্ষ ও 4 জন প্রশিক্ষক দায়িত্ব পালন করলেও বর্তমানে 2 জন প্রশিক্ষক এবং 1 জন অফিস সহকারী দিয়েই চলছে পুরো কলেজ। 4টি ব্যাচের প্রায় 200 শিক্ষার্থীর পাঠদান, ব্যবহারিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এই স্টুডেন্টের জন্য মিনিমাম 10 জন শিক্ষক দরকার। তা আমরা এখন 2 জনের পক্ষে তো 10 জনের কাজ করা সম্ভব না। সকাল 8টায় ক্লাসে যাই, আবার নেমে আসতেছি অন্য ক্লাসে 9টায়, আবার আরেকটা ইয়ারে যাচ্ছি 10টায়, এরকম করে আবার রিপিটেশন করতেছে তাদের ক্লাসে। আমাদের যে গেস্ট লেকচার আসার কথা, সেই গেস্ট লেকচারও আসতেছে না টাকার অভাবে। আবার আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে না। 3 বছর মেয়াদী ডিপ্লোমা আবাসিক কোর্স চালু থাকলেও নেই কোনো আবাসিক ভবন। ফলে একাডেমিক ভবনের শ্রেণীকক্ষগুলোতে এখন ছাত্রীদের গণরুম। অন্যদিকে ছাত্রদের থাকতে হচ্ছে বাইরে ভাড়া বাসায়। বৃত্তি ব্যবস্থা চালু না হওয়ায় বিপাকে অসচ্ছল শিক্ষার্থীরা। একাডেমিক বিল্ডিং এর যে ক্লাসরুমগুলো আছে সেখানে আপাতত সবাই মিলে অবস্থান নিছে, তো এটা একরকম গণরুম আন্দাজে আছে আর কি। হোস্টেল না থাকার কারণে আমরা বাইরে থাকতেছি, ওই বাসা ভাড়ার খরচ সবকিছুই আমাদের দ্বারাই হচ্ছে। নেই হিসাবরক্ষক ও কম্পিউটার আর ল্যাব অপারেটর, রাঁধুনি, দারোয়ান, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মী সহ প্রয়োজনীয় বিভিন্ন পদে জনবল না থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
কলেজে গেটম্যান নেই, যার জন্য আমাদের দারোয়ানের কাজ আমাদের করা লাগে। আমাদের হচ্ছে ল্যাব রুম আছে কিন্তু প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো নেই। আমরা আসছি পড়াশোনা করার জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য, কিন্তু অনবরত আমাদের রান্না করতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন সিভিল সার্জন। জনবলেরও যে জটিলতা বা সংকট রয়েছে সেটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। তারপরেও যেহেতু আমি স্বাস্থ্য বিভাগের অভিভাবক হিসেবে তারা যেসব সমস্যা আমাকে অ্যাড্রেস করে সেগুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সমাধানের চেষ্টা করি। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি শিক্ষার্থীদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে জিআই পণ্য রংপুরের হাড়িভাঙা আম। পদাগঞ্জ হাটে আনুষ্ঠানিক বাজারজাত উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর মধ্যে হাটে আসতে শুরু করেছে আম। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন পাইকারি ব্যবসায়ীরা। অনলাইন ব্যবসায়ীদের আনাগোনা বেশি। বৃষ্টির কারণে কাদাময় হয়ে উঠেছে হাট এলাকা, ফলে বেচা বিক্রিতে শুরুর দিনেই বিড়ম্বনায় পড়েছেন ক্রেতা বিক্রেতারা। আকার ভেদে 1400 থেকে 1800 টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের দাবি, এবার ফলন কম হলেও আকার বড় হওয়ায় ন্যায্য দাম পাবেন চাষিরা। ঈদের ছুটির পরে রাজশাহীর আমের বাজারে দেখা দিয়েছে বড় দরপতন। ব্যবসায়ী ও বাগান মালিকরা বলছেন, প্রচণ্ড গরমে এবার তাড়াতাড়ি পেকেছে আম। চাহিদার তুলনায় হাটে সরবরাহ বেশি, অথচ ব্যাপারী এসেছে কম। চাষিদের আশঙ্কা, এবার উৎপাদন খরচ বাড়লেও বাজার দর কম থাকায় তাদের লোকসানের পাল্লা ভারী। আশা, দরপতন কাটিয়ে বাজার আবারও ঘুরে দাঁড়াবে। ঈদের পরে হঠাৎ করে বানেশ্বর হাটে আমের দামে ধস নামে। গত কয়েকদিন থেকে রাজশাহীর এই হাটে প্রতি মন হিমসাগর আম বিক্রি হয়েছে 1200 থেকে 1800 টাকায়। গোপালভোগ ও গুটি জাতের আম বিক্রি হয়েছে 500 থেকে 1200 টাকা মনে। এমন অবস্থায় গোপালভোগ ও গুটি জাতের আম বিক্রি করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। দেখলাম যে বাজারে অনেকটা দাম আজকে বেশি, আর বেশি থাকার কারণটা আম একেবারে যে গরম, ব্যবসা গরম ছিল, গরমের কারণে আমগুলো একেবারে পেকে গেছে। প্রত্যেকটা গাছের প্রত্যেকটা আমই পাকছে। পাকার ফলে কিছুদিন আগে আমের অনেক চাহিদা বাজারে আমদানি ছিল, সেজন্য আমটা সবাই ভেঙে নিয়ে আসছে। দাম তখন একেবারে কম ছিল, আর এখন ধীরে ধীরে আম তো শেষের পর্যায়ে খিরসাবাদ বা হিমসাগর আমটা। হিমসাগর বাজার আপনার 15 থেকে 2100 মধ্যে ওঠানামা চলছে। আজকে বেশি, আজকে আপনার ভালোটা, আপনার বড় দানা ভালোটা 2500 টাকা হিসাবে 40 কেজিতে মন হলেও বানেশ্বরের এই হাটে 48 থেকে 52 কেজিতে মন ধরে চাষিদের কাছ থেকে আম কিনছেন পাইকাররা। পুরনো সেই ঢলন পদ্ধতি এখনো জেকে বসে আছে আগের মতোই। 48-এ দেখা ক্যারেট 1.5 কেজি ওজন, বাদ হচ্ছে 3 কেজি, এরপরেও আম বাদ। সব মিলাই 52 বা অনেক ঘর আবার 55 কেজিতে মন পড়ে। এটা একটা সিন্ডিকেট, কম দেবেন নেবে না। আজ থেকে 3 দিন আগে আমের দাম একটু এখানে কম ছিল। এটা হলো একমাত্র যে আপনার মুখ আমের দামের কম কারণে। মুখ আমের যে আম আমরা গত 2 গাড়ি আম দিছি, এই গাড়িতে প্রচণ্ড লস সবার, মানে যত আমের ব্যবসায়িক আছে ম্যাক্সিমাম জনের লস হয়েছে। একটা আমের এমনি 5 বা 7 বার বীজ দেওয়া লাগে, 20 টাকায় হবে না যে দাম। আমার কি লাভ করে ঈদের পরে হাটে ক্রেতা সমাগম কম হওয়ায় আশানুরূপ দাম না পাওয়ার হতাশা আম ব্যবসায়ী ও বাগান মালিকদের। তারা বলছেন, এবার আমের উৎপাদন খরচও উঠবে না। লাভের মুখ দেখা নিয়েই শঙ্কা তাদের। যারা আম চাষ করতেছে তারা খুবই দুর্ভোগের ভিতর আছে, কেননা আমের দাম খুবই কম। এখন শেষ পর্যায়ে আছি আমরা, কিন্তু একমাত্র হিমসাগর আমের দামই রাজশাহীতে একমাত্র বেশি। কারণ হচ্ছে ওষুধের দাম বেশি, তারপর লেবারের দাম বেশি, হ্যাঁ, দিয়ে আপনার আমের দাম এসে মাঝখানে কম, মানে অতটা লাভবান না। যদিও সংশ্লিষ্ট অনেকেই আশা করছেন আমের বাজার আবারও ঘুরে দাঁড়াবে, কারণ মাত্র 2 দিনের ব্যবধানে মঙ্গলবার হিমসাগর আমের দাম কিছুটা বেড়ে মন প্রতি বিক্রি হচ্ছে 2 থেকে 2500 টাকায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।